তো আশা করতেছি সবাই দেখতে পারতেছো। তো একটু অগোছালো আছে টেবিলটা, যেহেতু গোছাইতে পারি নাই, সময় পাই নাই। তো একটু ট্রাই করবা যে অ্যাপ্লিকেশনটা বোঝার, তারপরে ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনটা তুড়ি মেরে হয়তো হয়ে যাবে। তো চলো দেখা যাক। প্রথমত আমি রেপ্লিকেশনকে করে রাখছি, এগুলো তোমরা জানো যে রেপ্লিকেশনে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, রেপ্লিকেশন ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, ট্রান্সক্রিপশন ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আর ট্রান্সলেশনে সাইটোপ্লাজমে বের হয়ে গিয়ে আরএনএটা প্রোটিন তৈরি করে। তো এইগুলো আমরা পরবর্তীতে দেখতেছি, আগে আমরা রেপ্লিকেশন দেখবো। তো রেপ্লিকেশনে কি হবে যে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হয়ে যাবে। তো আমরা মূলত এখানে ওই যে অর্ধ সংরক্ষণশীল ইয়েটা আছে না, পদ্ধতি, কি বলছি, অর্ধ সংরক্ষণশীল, এই অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিটা অ্যাপ্লাই করব। বাকিগুলো তোমরা পরে নেবে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা ইউজ করি, তাই এটা দিয়ে দেখে নিব যে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে কিভাবে আমরা ডিএনএ রেপ্লিকেশন করতে পারি। তো অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি কি, যে আমি একটা থেকে দুইটা ডিএনএ তৈরি করব। এই যে আমার একটা ডিএনএ একটা ডিএনএ দুইটা স্ট্র্যান্ড ছিল, এইটা এইরকম হয়ে যাবে। এরকম হওয়ার পর এখানে আরো নতুন একটা স্ট্র্যান্ড আসবে, এখানে একটা নতুন স্ট্র্যান্ড আসবে। তো তখন এই জায়গা বরাবর ভাগ হয়ে যাবে। পুরাতন ডিএনএ থেকে নতুন একটা ডিএনএ আর একটা ডিএনএ ডবল হেলিক্স তৈরি হয়ে গেল। তো এই ডবল হেলিক্স গুলোর মধ্যে এই যে দেখতে পারতেছো, আমি একটু এইভাবে দিছি, এগুলো হলো নিউ স্ট্র্যান্ড, মানে নতুন হেলিক্স। এটা হলো এই ডবল হেলিক্সের নতুন হেলিক্স। আর এই ডবল হেলিক্সের এইটা ছিল পুরাতন হেলিক্স, এটা হলো নতুন হেলিক্স। আবার এই ডবল হেলিক্সের এটা হলো পুরাতন হেলিক্স, আর এটা হলো নতুন হেলিক্স। তার মানে প্রত্যেকটা ডবল হেলিক্সে একটা পুরাতন আর একটা নতুন হেলিক্স থাকার প্রক্রিয়াকে বলা হয় অর্ধ সংরক্ষণশীল। অর্ধ সংরক্ষণশীল বলতে আধা আধা বা অর্ধেক আগের আগের জিনিসপত্র আছে এখনো, ঠিক আছে, আধা বা অর্ধেক আগের জিনিসপত্র এখনো আছে, এটাকে বলে অর্ধ সংরক্ষণশীল। এখানে আর কথা বাড়াইতেছি না, চলো এখানে আসো। কি কি উপাদান লাগে আমাদের রেপ্লিকেশন করতে গেলে আমাদের একটা ছাঁচ লাগে। ছাঁচ বলতে ধরো সাবান বানাবো, সাবান বানাইতে একটা শেপ দিতে হবে। শেপ দেওয়ার জন্য যে জিনিসটা ইউজ করছে সেই জিনিসটাকে ছাঁচ বলে। একটা আমরা ছাঁচ ইউজ করবো এখানে। তারপর আমাদের নিউক্লিওটাইড, বিভিন্ন ধরনের নিউক্লিওটাইড ট্রাইফসফেট ইউজ করবো, যেমন এটিপি, তারপর হতে পারে সিটিপি, টিটিপি, জিটিপি। এটিপি ফর এডেনোসিন ট্রাইফসফেট, সিটিপি ফর সাইটোসিন ট্রাইফসফেট, জিটিপি ফর গুয়ানিসিন ট্রাইফসফেট, এন্ড আর কি বলছিলাম জানি, টিটিপি থাইমিন ট্রাইফসফেট। আর একটা হইতে পারে ইউটিপি। যেহেতু আমরা ডিএনএ রেপ্লিকেশন করতেছি, এখানে ইউটিপি আসার কথা না, কারণ ইউ বা ইউরাসিল থাকে আরএনএ তে। তো এখানে চারটা নিউক্লিওটাইডের কথা বলবো, এটিপি, জিটিপি, সিটিপি, টিটিপি, ঠিক আছে। পরে আসো, তোমাদের এইভাবে প্রশ্ন আসতে পারে যে রেপ্লিকেশনে কোনটির কাজ লাগে না বা কোনটি লাগে না, অপশনে থাকতে পারে ইউটিপি, একটু খেয়াল করে দেখবা। আচ্ছা, তিন নম্বরে আছে রেপ্লিজোম। রেপ্লিজোম হলো মূলত প্রোটিন বা এনজাইম। তো এখন বলবো প্রোটিন বা এনজাইম কি জিনিস, কি কথা বলতেছি, ক্লিয়ার করে বলা উচিত। প্রোটিনই হলো মূলত আমাদের এনজাইম। প্রোটিনের 90% বৈশিষ্ট্য এনজাইমের মধ্যে থাকে, জাস্ট 10% চেঞ্জ থাকে। তোমরা যখন এডমিশনে, যদি মেডিকেল এডমিশন দাও বা কৃষি দাও, তাহলে হয়তো তোমাদের কোষ রসায়ন চ্যাপ্টার পড়া লাগতে পারে, ওইখানে পেয়ে যাবা প্রোটিন এনজাইম মূলত কিছু কিছু বৈশিষ্ট্য জাস্ট চেঞ্জ থাকে। আচ্ছা, রেপ্লিজোম সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম হলো কি, রেপ্লিজোমের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ রেপ্লিজোম হলো ডিএনএ পলিমারেজ। কি বলছি, রেপ্লিজোম বা এনজাইমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম হলো ডিএনএ পলিমারেজ। তো ডিএনএ পলিমারেজ কয় ধরনের আছে, পাঁচটা আছে। ডিএনএ পলিমারেজ 1, 2, 3, 4, 5, মানে ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2, ডিএনএ পলিমারেজ 3, ডিএনএ পলিমারেজ 4, ডিএনএ পলিমারেজ 5। তো আমাদের পাঁচটা লাগে না, আমাদের এই চ্যাপ্টারের রেপ্লিকেশন করতে গিয়ে আমাদের মূলত তিনটা লাগে। প্রথম তিনটা ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2, ডিএনএ পলিমারেজ 3। আচ্ছা, আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন আমি আসবো রেপ্লিকেশনের ধাপ তিনটা, আমি একটু দেখাই ফেলি ধাপ তিনটা। প্রথম ধাপ, ধাপ একে বলছে দুটি স্ট্র্যান্ডকে একক স্ট্র্যান্ডে পৃথকীকরণ। এই যে বলছিলাম তোমার দুইটা স্ট্র্যান্ড থাকবে, ওইটা একটা আর একটা আলাদা হয়ে যাবে। মানে এইটা প্রথমে ডবল হেলিক্স ছিল ডিএনএ, ঠিক আছে, এই যে এরকম ডিএনএ ডবল হেলিক্স ছিল, পরবর্তীতে একটা একটা করে বিভক্ত হয়ে গেছে। তো তোমার প্রথমে দুইটা স্ট্র্যান্ডকে একক স্ট্র্যান্ডে পরিণত করতে হবে, মানে দুইটা জোড়া থেকে তুমি আলাদা 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 এইভাবে করে নিবা, ঠিক আছে। তো এইভাবে যে করবা ওয়াই আকৃতির, এই আকৃতিটাকে বলে রেপ্লিকেশন ফর্ক, আমরা পরবর্তীতে দেখছি। তো ধাপ এক ছিল যে জোড়া ভেঙে একলা করা বা সিঙ্গেল বানানো, মিঙ্গেল থেকে সিঙ্গেল বানানো, এটা মনে রেখো, ধাপ এক। এখন ধাপ দুইয়ে যাইয়া ওই যাদেরকে সিঙ্গেল বানাইছিলা এদেরকে আবার নতুন কারোর সাথে মিঙ্গেল বানাই দিবা, এই সম্পূরক স্ট্র্যান্ড তৈরি। মানে আগে তো এইখান থেকে এইটা জোড়া ছিল, একসাথে ছিল, তারপরে এদেরকে আলাদা আলাদা করে দিছো। আলাদা আলাদা করে দেওয়ার পর এর সাথে আরেকজনকে আনবা, এর সাথে আরেকজনকে আনবা, মানে আরো দুইটা কাপড় বানাই ফেলবা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, এটা ছিল ধাপ দুই। তারপর ধাপ তিন ছিল, ধাপ তিন অনেক ছোট। ধাপ তিন ছিল প্রুফ রিডিং আর মেরামত। মানে তুমি যেই কাজটা করলা, এদেরকে, মানে এরা মিঙ্গেল ছিল, মিঙ্গেল থেকে দুইজনকে আলাদা আলাদা করে দিয়ে আবার একে আরেকজনের সাথে মিঙ্গেল বানাই দিলা, মানে দুইটা, আগে ছিল একটা কাপল থেকে এখন তুমি দুইটা নতুন কাপড় বানাই দিলা, ঠিক আছে। তো এইখানে কোনো ঝামেলা আছে কিনা এটা চেক দিয়ে মেরামত করতে হবে তোমাকে।
এটা চেক দিয়ে চেক মানে প্রুফ রিডিং, এটা অবশ্যই জানো। প্রুফ রিডিং করে তারপর মেরামত করতে হবে। জাস্ট দুইটা জিনিস কাজ করে এখানে, অনেক ইজি এই জায়গাটা। তো আগে চলো ধাপ 1 আর 2 শেষ করে আসি, এটা পানি ভাত। চলো, তো এখানে হ্যাঁ, এখানে বলা বলা হয়েছিল যে হেরিকেজ তুমি একটু সিরিয়ালি দেখো, মাত্র ধাপ 1 এর 5টা পর্যায় আছে। কি বলছি, তোমরা বলবা যে এইগুলো আবার কি, ধাপের মধ্যে ধাপ না, ধাপের মধ্যে কোন সময় ধাপ থাকে না, ধাপের মধ্যে থাকে কি পর্যায়, ঠিক আছে। ধাপের মধ্যে 5টা পর্যায় আছে। তো 5টা পর্যায়ের 4টাই হলো এনজাইমের নাম দিয়ে, হেলিকেজ, ট্রপোআইসোমারেজ। ও কি কি করলাম এটা আমি, পর্যায় তো 4টা হবে, পর্যায় তো 4টা হবে, যে ট্রপোআইসোমারেজ আর গাইরেজ সেম কাজ করে, সরি খেয়াল করে নেই। পর্যায় 4টা হবে, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে, এগুলো ঠিক করে নিবা তোমরা। এটা হলো 3, তারপর এটা হলো কি 4। তো দেখো প্রথম পর্যায়ে কি হইতেছে, হেলিকেজ 3টা কাজ করবে, প্যাচ খুলবে, সরি 2টা কাজ করবে, 2টা কাজ, প্যাচ খুলবে, হাইড্রোজেন বন্ধন ভেঙে দিবে। এখন বলবা হাইড্রোজেন বন্ধন কোথায় ছিল, কেমনে ভেঙে দিল, পরবর্তীটাতে যাইতেছি, আগেই 2টা দেখো, প্যাচ খুলবে, হাইড্রোজেন বন্ধন ভেঙে দিবে। এই যে বলছিলাম না, কি রে তো ঝাপসা দেখা যায়, এই যে বলছিলাম না এরকম থাকে ডবল হেলিক্স ডিএনএর, তুমি বলবা হ্যাঁ এরকম থাকে, থাকে তো এরকম। আরে ইজি ভাবে বোঝানোর জন্য এইভাবে ধরে নেওয়া হয় যে স্ট্রেট ভাবে আছে, ঠিক আছে। তো এই যে এরা এরকম 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 মইয়ের মতো থাকে না, বন্ড দ্বারা যুক্ত। ডিএনএ এর গঠনটা দেখে আসবা, এডোনিন আর সাইটোসিন, সরি এডোনিন আর কি জানি ট্রিপল বন্ডে থাকে, এডোনিন থাইমিন ট্রিপল বন্ডে থাকে, সাইটোসিন গুয়ানিন ডাবল বন্ডে থাকে। তো এই যে এগুলো হলো হাইড্রোজেন বন্ড। ট্রিপল বন্ড বলতে 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা থাকে এডোনিন থাইমিন, আর 2টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে সাইটোসিন গুয়ানিন। যদি এটা এডোনিন হইতো আর এডোনিন এটা থাইমিন হইতো, তাহলে এখানে 3টা হাইড্রোজেন বন্ড আছে। এটা সাইটোসিন হইতো, এটা গুয়ানিন হইতো, তাহলে এখানে 2টা হাইড্রোজেন বন্ড আছে, ঠিক আছে। তো এই হাইড্রোজেন বন্ডগুলা অবশ্যই তুমি যখন এটাকে পেজ খুলে এইভাবে করে দিবা, তখন তো আর হাইড্রোজেন বন্ড সাথে সাথে বড় হইতে পারবে না, যে এরকম কি বড় হয়ে যাবে না, অবশ্যই এটা মাঝ বরাবর ভেঙে যাবে, ঠিক আছে। তো কয়টা কাজ করলো আমাদের ট্রপোআইসোমারেজ, সরি ট্রপোআইসোমারেজ না, হেলিকেজ। হেলিকেজ কি করছে, পেজ খুলছে, তো পেজ খুলতে গিয়ে কি করতে হয়, হাইড্রোজেন বন্ডটা মাঝ বরাবর ভেঙে দিতে হয়, কারণ হাইড্রোজেন বন্ড বড় হয় না, ঠিক আছে, ভেঙে দিতে হয়। আচ্ছা, তো এই যে পেজ খোলা, হাইড্রোজেন বন্ড ভেঙে দিলা, তখন ওয়াই শেপটা তৈরি হলো না, এই যে এইটা, এই শেপটা অনেকটা ওয়াই এর মতো না, তো এই ওয়াই শেপটাকে বলে কি, রেপ্লিকেশন ফর্ক, ঠিক আছে। এই ওয়াই শেপটাকে বলে রেপ্লিকেশন ফর্ক, ঠিক আছে। এখন ফর্ক কেমনে মনে রাখবা বলো তো, তোমরা ইয়ে পড়ো নাই, সরি ব্যাডমিন্টন খেলতে যখন শারীরিক শিক্ষা পড়তা, তখন এরকম পড়তা না একটা জিনিস যেটা দিয়ে আমরা ব্যাডমিন্টন খেলি, এইটার নাম কি ছিল বলো, এটার নাম ছিল না কর্ক। তো কর্ক থাইকা এইটা জাস্ট দেখো তো, এই জিনিসটা কর্কের মতোই না, এরকম ঘুরাই দিলে এই জিনিসটা তো অনেকটা কর্কের মতোই, তো কর্ক না বলে তোমরা বলবা ফর্ক। কি ফর্ক, রেপ্লিকেশন ফর্ক, যেহেতু তুমি রেপ্লিকেশন করতে আসছো সেহেতু এটা রেপ্লিকেশন ফর্ক, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো হাইড্রোজেন বন্ড ভাঙে, তো হাইড্রোজেন বন্ড ভাঙলেই পেজ খুলে যাবে, তো হাইড্রোজেন বন্ড ভাঙে কি, হেলিকেজ, দেখো নামের সাথে মিল আছে, হাইড্রোজেনের এইচ, হেলিকেজ যদি ইংলিশে লিখতে যাও তাহলে এইচ লাগবে, হেলিকেজ হাইড্রোজেন বন্ড, হেলিকেজ হাইড্রোজেন বন্ড ভাঙে, ঠিক আছে, হেলিকেজ হাইড্রোজেন বন্ড ভাঙে, ফলে পেজ খুলে যায়। আচ্ছা, এখন আসো কয়টা কাজ হয়েছিল এখানে, 2টা, একটা হলো পেজ খোলা, একটা হাইড্রোজেন বন্ড ভাঙা। এখন পেজ যে খুললা, পেজটা আবার লেগে যেতে পারে, তুমি যদি পাটের সুতা নাও, পাটের সুতা যদি নাও, ওইটা এরকম এরকম পেঁচানো থাকে, তুমি যদি উল্টা দিকে বলা দাও, তাহলে এটা খুলবে ঠিকই, আবার ঘুরে জায়গায় চলে আসার চেষ্টা করবে। এই আমাদের ডিএনএটাও এরকমই, আমার কাছে এখন কোনো দড়ি টড়ি নাই, থাকলে দেখাইতে পারতাম, যদিও আমার স্ট্যান্ডে একটা দড়ি আছে, তবে ওইটা খোলা সম্ভব না, আমার ফোন স্ট্যান্ডে এখন একটা দড়ি আছে, এটা খোলা সম্ভব না। তো তুমি যারা পাটের দড়ি চিনো, পাটের দড়িগুলো মূলত পেঁচানো থাকে ছোট ছোট তন্তু দিয়ে, এরকম এরকম পেঁচানো থাকে, তুমি যদি উল্টা বলা দাও, তাহলে উল্টা বলা দিলে এটা খুলবে, ঠিক আছে, কিন্তু আবার আগের পজিশনে যাওয়ার চেষ্টা করবে। আমাদের ডিএনএও সেম, ঠিক আছে, ওইটাকে উল্টা বলা দিলে আবার, মানে উল্টা বলা বলতে আমরা খুলে ফেললে আবার আকর্ষণ বলে কারণে সে লাইগা যাওয়ার চেষ্টা করে, ঠিক আছে, সে আবার পেস লাগা যাওয়ার চেষ্টা করে। তো এই যে পেস লাগা বা আকর্ষণে বাধা দেয়, পেস লাগা থেকে বাধা দেয় বা আকর্ষণে বাধা দেয় ট্রপোআইসোমারেজ বা গাইরেজ, এই দেখো এখানে স্ল্যাশ দেওয়া আছে। তো বুঝতে পারতেছো তো, যদি এই জিনিসটা না বোঝো যে আমি কোন দড়ি কথা বলতেছি, পাটের দড়ি কি, ওই যে বস্তার মতো দেখতে, আলুর বস্তার মতো দেখতে একটা দড়ি আছে, ঠিক আছে, ওইটা ধরলে হাত ভরে যায় আর কি পাটে। তো পাটের দড়িটাকে উল্টা বলা দিলে ওইটা খুলে যাবে, আর যদি খুলে যাবে ঠিকই, কিন্তু আবার পেঁচ খাইয়া আগের জায়গায় যাওয়ার চেষ্টা করবে। তো আমাদের ডিএনএটা সেম ওইরকম, আকর্ষণ বলে কারণে সে আগের জায়গায় যাওয়ার চেষ্টা করে, আর কি করে, পেঁচ লেগে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পেঁচ লাগা যাবে না, আকর্ষণও হওয়া যাবে না, কারণ আমি যদি পেঁচ খোলার পর আবার যদি পেঁচই লেগে যায়, তাহলে আমার লাভ হলো কি, ঠিক আছে, আমার তখন লাভ হলো না। আচ্ছা, তো এখানে আমাদের ডিএনএ কে পাটের দড়ির সাথে তুলনা করলাম, তো ডিএনএ এই যে আকর্ষণ হইতে দেয় না, আকর্ষণ হইলে তোমার লাভ হবে না খোলার পর, আকর্ষণ হইতে দেয় না বা আবার পেস লাগতে দেয় না, কি ট্রপোআইসোমারেজ বা গাইরেজ। ট্রপোআইসোমারেজ হলো প্রকৃত কোষীদের দেহে এই কাজ করে, প্রকৃত কোষীদের ডিএনএ তে এই কাজ করে, আর গাইরেজ হলো
আদিকোষী মানে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া মানে নীলাভ সবুজ শৈবাল, এদের দেহে এই কাজটা করে গাইলেজ। আর আমাদের বা উন্নত শ্রেণীর প্রাণীদের দেহে এই কাজটা মানে আকর্ষণে বাধা বা পেজ লাগতে দেয় না কে ট্রোপোআইসোমারেজ। তারপরে আসো, দুইটা কাজ হয়েছিল না, পেজ খুলছিল, তো পেজ লাগা থেকে বাধা দিল কে ট্রোপোআইসোমারেজ বা গাইলেজ। এখন হাইড্রোজেন বন্ধন জোড়া লাগা থেকে বাধা দিবে কে, এই যে এসএসবিপি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। ঠিক আছে, তোমার পেজ খুলে দিছিলা যাতে পেজ জোড়া আবার না লাগে, তখন ইউজ করলা ট্রোপোআইসোমারেজ। হাইড্রোজেন বন্ধন ভেঙে দিছিলা যাতে হাইড্রোজেন বন্ড জোড়া না লাগে, তাহলে তাই ইউজ করছো কি এসএসবিপি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এটা বই থেকে দেখে নিবা। চারটা ধাপ আশা করি বুঝতে পারছো, আমি যথেষ্ট চেষ্টা করছি। এখন আসো যে ছাঁচ, এই যে 5 নাম্বার ধাপে 3টা কথা আছে। ছাঁচ তৈরি হবে, ফর্ক বিপরীতে গমন করবে, তারপর হলো কি যে রেপ্লিকেশন বাবল তৈরি হবে, রেপ্লিকেশন বাবল, এগুলো তোমার বইয়ে বলা আছে। ঠিক আছে, 4 নাম্বার ধাপটাতে বইয়ে এগুলো বলা আছে। 3টা কথা, 3টা কথার জন্য আমার চিত্রের প্রয়োজন হবে। চলো এখানে দেখো, আমি বলছিলাম যে আগে আমাদের ডিএনটা মূলত এরকম থাকে। যদি এটা 5 প্রান্ত হয় তাহলে এই দড়ির অপর প্রান্তটা হবে 3 প্রান্ত। কি হইছে সেটা? আচ্ছা, এটা যদি 5 প্রান্ত হয় তাহলে এই যে ডিএনএ এর এই স্ট্র্যান্ডের বিপরীত প্রান্ত হবে 3 প্রাইম প্রান্ত। আর এটা যদি 3 প্রাইম প্রান্ত হয় তাহলে এই দড়ির অপর প্রান্তটা হবে 5 প্রাইম প্রান্ত। ঠিক আছে, আমার ইচ্ছা মতো আমি ধরে নিলাম। ও আচ্ছা, এখানে আমি একটা জিনিস মিস করে আসছি। আচ্ছা, এই যেগুলো দেখি না, রেপ্লিকেশনের দিক মনে রাখবা, রেপ্লিকেশন সবসময় স্ট্র্যান্ডের 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্তে হয়। রেপ্লিকেশন সবসময় 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্তে হয় বা 3 প্রাইম প্রান্তে হয়। আর অরিবিন্দু কি, যেখানে রেপ্লিকেশনের শুরু, সেই বিন্দুটাকে বলা হয় অরিবিন্দু। ঠিক আছে, অরিবিন্দু হলো যেখানে রেপ্লিকেশনের শুরু। রেপ্লিকেশনের দিক হলো 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্ত। মানে দেখো তো, এই দেখো আমি 3 প্রাইম প্রান্তের ওখানে এরো দিয়ে রাখছিলাম যাতে না ভুলি, এইখানেও 3 প্রাইম প্রান্তের ওখানে এরো দিয়ে রাখছি, মানে 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্তের দিকে রেপ্লিকেশন হবে, 5 প্রাইম প্রান্তের দিকে 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্তের দিকে রেপ্লিকেশন হবে। ঠিক আছে, এইটাকে আমি সিম্পলি এইভাবে লিখলাম, এই যে এইভাবে। ঠিক আছে, কি এত ঝাপসা হয়ে গেল। আচ্ছা, যখনই তুমি ওই যে ট্রোপোআইসোমারেজ হেলিকেজ ইউজ করবা তখন পেজ খুলে এরকম হয়ে যাবে। ঠিক আছে, এখন বলবা যে ছাঁচ, আমরা আমাদের শেষ ধাপের মানে প্রথম ধাপের শেষ পর্যায়ে ছিল ছাঁচ তৈরি হবে। এই যে এইটা আছে না, তোমার রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়েছিল না, এখান থেকে ওয়াই এর মতো আকৃতি, তৈরি হয়েছে। তো ওয়াই এর মতো আকৃতি থেকে যে দুইটা প্রান্ত বাইর হলো, এইটা আর এইটা, এরা ছাঁচ, সাবান তৈরি করতে সেই ভিতরে যেরকম ছাঁচ ইউজ করতে হয়, এরাও ছাঁচ হিসেবে কাজ করবে। মানে এইটারে দেখা দেখা এখানে, এখানে আরেকটা স্ট্যান্ড তৈরি হবে, আর এইটারে দেখা দেখা এখানে আরেকটা স্ট্যান্ড তৈরি হবে। তবে এই স্ট্যান্ড গুলো হবে এইটার বিপরীত, এই স্ট্যান্ডটা হবে এইটার বিপরীত। এখন কি বুঝলা? বিপরীত বলতে কি বুঝলা বলো? কিছুই বুঝে নাই। দেখো, এই স্ট্যান্ডটা মূলত কি ছিল, 5 প্রাইম থেকে 3 প্রাইম, তাহলে এইটা উল্টা হবে, এখানে হবে 5 প্রাইম, এইটা হবে কি 3 প্রাইম। আর এই স্ট্যান্ডটা কি ছিল, এটা ছিল 5 প্রাইম থেকে 3 প্রাইম, মানে এই দিকে, এখানে হবে 3 প্রাইম আর এখানে হবে কি 5 প্রাইম, মানে উল্টা। এইগুলা দেখা দেখা এগুলো তৈরি হবে ঠিকই, কিন্তু এগুলোর উল্টা তৈরি হবে। এই যে 5 প্রাইম 3 প্রাইম, এটা ছিল 5 প্রাইম 3 প্রাইম। এই যে এটা দেখা দেখাও এটা তৈরি হইলো, কিন্তু এটা ছিল এইদিকে 5 প্রাইম এইদিকে 3 প্রাইম, কিন্তু এটার এইদিকে 3 প্রাইম এইদিকে 5 প্রাইম। আশা করি বুঝতে পারতেছো। ঠিক আছে, আচ্ছা আমরা পরবর্তীতে যাই। আমাদের ধাপ 1 শেষ হলো, 4টা পর্যায়ের মাধ্যমে আমরা ধাপ 1 শেষ করলাম। আমার বুঝাইতে টাইম লাগতেছে, কিন্তু তোমরা বুঝে গেলে এগুলো লিখতে টাইম লাগবে না, সো টেনশন নেই। ঠিক আছে, আচ্ছা ধাপ 2, হলো যে বলছিলাম কি, ধাপ 2 হলো যে তুমি যারা মিঙ্গেল ছিল, এই যে এরা দুজন মিঙ্গেল ছিল, এইটা আর এইটা, তাদেরকে সিঙ্গেল করে দিছিলা। এখন আবার এদেরকে মিঙ্গেল বানাইবা। এই যে ধাপ 2 এই যে এই মিঙ্গেল গুলারে তৈরি করবা। ঠিক আছে, এদের তৈরি করবা ধাপ 2, এরে আর এরে এখানে তৈরি করব। ঠিক আছে, চলো কিভাবে তৈরি করা যায়। আর নামটা, বাংলা নামটা দেখে নিবা, সম্পূরক স্ট্র্যান্ড তৈরি। মানে এরা দুইজন তো একে অপরের পরিপূরক ছিল, তাই না? তারপর ঝগড়া লেগে আলাদা হয়ে গেছিল। এখন এর জন্য একটা সম্পূরক স্ট্র্যান্ড লাগবে, এর জন্য এই যে আরেকটা সম্পূরক স্ট্র্যান্ড লাগবে। তো সম্পূরক স্ট্র্যান্ড তৈরি করতেছি। তো শুরুতেই আমাদের ডিএনএ পলিমারেজ দিয়ে কাজ শুরু হবে। আমরা বলছিলাম আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ এনজাইম হলো ডিএনএ পলিমারেজ। আমাদের এই ডিএনএ পলিমারেজটা 3 প্রাইমের দিকে নিউক্লিওটাইড যুক্ত করে কমপ্লিমেন্টারি তৈরি করে। কমপ্লিমেন্টারি বলতে সম্পূরক স্ট্র্যান্ড, এই যে এইগুলা, এই যে এইগুলা। ঠিক আছে, এইটা আর এটা হলো সম্পূরক বা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড। ঠিক আছে, কি বলছে, 3 প্রাইমের দিকে নিউক্লিওটাইড যুক্ত করে। 3 প্রাইমের দিকে বলতে আমরা তো বললামই যে আমাদের অ্যাপ্লিকেশন দিক হয় কোন দিকে, এই যে 3 প্রাইমের দিকে হয়, বলছি না একটু আগে যে আমাদের অ্যাপ্লিকেশনের দিক হয় 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে, এই যে এরো দেওয়া, এই যে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে এরো দেওয়া। ঠিক আছে, তো যেহেতু 3 প্রাইমের দিকেই রেপ্লিকেশন হবে, মানে একটু একটু করে 3 প্রাইমের দিকে আগাবে,
তাহলে আমাদের নিউক্লিওটাইড কোন দিকে যুক্ত হতে হবে? অবশ্যই 3 প্রাইমের দিকে। এই যে কই গেল, 3 প্রাইমের দিকে নিউক্লিওটাইড যুক্ত করে। আর বৃদ্ধি অবশ্যই, যেহেতু 3 প্রাইমের দিকে নিউক্লিওটাইড যুক্ত করতেছো, অবশ্যই 3 প্রাইমের দিকেই বৃদ্ধি হবে। আশা করি বুঝতে পারছো। এই কাজগুলো করে কি আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ এনজাইম ডিএনএ পলিমারেজ। আচ্ছা, আমি মেবি একটা জিনিস মিস করছি, বারবার মিস করতেছি। কেন মিস করতেছি? এই যে ফর্কগুলার বিপরীতে গমন, এটা দেখছিলা যে একটা যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম হয়, আর অপরটা হবে 5 প্রাইম, এই যে এই দিক থেকে এই দিক, মানে একটা এই দিকে হলে ডানে হলে একটা হবে বামে। তাহলে এই ডানেরটা থেকে তার সম্পূরক উৎপন্ন হবে উল্টা, আর এই বামেরটা থেকে তার সম্পূরক উৎপন্ন হবে উল্টা, মানে ডানে। বুঝতে পারছো? এর সম্পূরক হবে এদিকে, এর সম্পূরক হবে এদিকে। আশা করি বুঝতে পারছো। এই যে বলছিল যে ফর্ক বিপরীতে তৈরি হয়, ফর্ক বিপরীতে গমন। আর এখন আসলো রেপ্লিকেশন বাবল। এই যে আমি দেখেছি না, এখানে নিউক্লিওটাইড বলের মতো যুক্ত হইতেছে, একটা দুইটা তিনটা করে 3 প্রাইমের দিকে। তারপরে এই যে 3 প্রাইমের দিকে একটা দুইটা তিনটা করে যুক্ত হইতেছে। এই যে এরকম আসলে বল 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 তৈরি হইতে থাকে। বল বল তৈরি হয়ে একসময় ডিএনএ গঠন করে ফেলে। এই বল বলগুলোকে বলে রেপ্লিকেশন বাবল। ঠিক আছে, এগুলো তোমাদের বইয়ে আছে কিন্তু। আচ্ছা, তো আমি চলে গেছিলাম আরেকটা জিনিসে। তো এখন ডিএনএ পলিমারেজ শেষ করলাম। 3 প্রাইমের দিকে নিউক্লিওটাইড যুক্ত করে, অবশ্যই যেহেতু 3 প্রাইমের দিকে নিউক্লিওটাইড যুক্ত হয়, তার মানে রেপ্লিকেশন হয় 3 প্রাইমের দিকে, এটা আগেও বলছি। তো রেপ্লিকেশন যেহেতু 3 প্রাইমের দিকে হয়, 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে, তাই বৃদ্ধিটাও হবে, স্ট্যান্ডার্ড বৃদ্ধিটা হবে কি 3 প্রাইমের দিকেই। আর কমপ্লিমেন্টারি মানে কি? সম্পূরক স্ট্যান্ড। সম্পূরক স্ট্যান্ড কোনটা? সম্পূরক স্ট্যান্ড হলো এই যে ওরা দুইজন, এইটা আর এইটা আলাদা হওয়ার পর তাদের যারা সম্পূর্ণ করছে, এই যে এইটা আর এটা সম্পূর্ণ করছে, এরা হলো সম্পূরক স্ট্যান্ড। আশা করি বুঝতে পারছো। এখন হলো উৎসের অভাব। এটা কি লিখলাম? এটা তোমাদের বইয়ে নাই। উৎসের অভাব হলো এই যে সম্পূরক স্ট্যান্ডগুলো তৈরি হয়েছিল না, এগুলো তৈরি করতে তো আমাদের অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন এগুলো লাগছিল, ঠিক না? এগুলো তৈরি করতে তো অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন লাগছে। এই যে এইটা আর এইটা তৈরি করতে, এগুলো আসলো কই থেকে? ঠিক আছে, তো একটা উৎসের প্রয়োজন, তাই আমি লিখছি এখানে উৎসের অভাব। পরবর্তীতে দেখো এই উৎসটা আসলে কি, এই উৎসের অভাবের ফলে কে আসলে এগুলো প্রডিউস করে? অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন এগুলো প্রডিউস করে কে? এগুলো প্রডিউস করে আমাদের আরএনএ প্রাইমেজ। আরএনএ প্রাইমেজ, এই যে এজ লাগাই জিনিসগুলোকে বলবা এনজাইম। এজ লাগাই জিনিসগুলোকে কি বলবা? এনজাইম। আরএনএ প্রাইমেজ আরএনএ প্রাইমার নামক একটা জিনিস তৈরি করে। এই আরএনএ প্রাইমারটাই মূলত অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন এগুলা প্রডিউস করে থাকে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারতেছো। আচ্ছা, অবশ্য আম, শেষের দিকে তোমাদের আরএনএ প্রাইমারটাকে তুলে দিতে হবে, ঠিক আছে? শেষের দিকে আরএনএ প্রাইমারটাকে তোমাদেরকে তুলে দিতে হবে। এখন কথা হলো কাজের শুরু লিখছি এখানে, দেখো কাজের শুরুটা করবে কে? কাজের শুরু করবে পলিমারেজ, ডিএনএ পলিমারেজ 3। কি বললাম? ডিএনএ পলিমারেজ, এইভাবে লেখো ডিএনএ পলিমারেজ 3। আর এখানে খালি লিখছি কেন? এখানে এইটি বলতে চাইছিলাম যে কাজের শেষে আরএনএ প্রাইমারকে তুলে দিতে হবে। ঠিক আছে, কাজের শেষে আরএনএ প্রাইমারকে তুলে দিতে হবে। আর আরেকটা কথা, আরএনএ প্রাইমারের না, আরএনএ প্রাইমারেরও এরকম 3 প্রান্ত আর 5 প্রান্ত থাকে। ঠিক আছে, 3 প্রান্তের সাথে হাইড্রোক্সাইড মূলক লাগানো থাকে। এটা মিন বইয়ের ইনফরমেশন দেয়া, এটা লাগবে না। মানে তোমাদের এই প্রক্রিয়াটা ব্যাখ্যা এটা লাগবে না, যে আরএনএ প্রাইমারের 3 প্রাইম প্রান্তে হাইড্রোক্সাইড মূলক থাকে, লাগবে না। তো কাজ শুরু করবে কি? ডিএনএ পলিমারেজ 3। এখন আমি বলছিলাম যে ডিএনএ পলিমারেজ 5টা আছে, 5টার মধ্যে আমাদের 3টা কাজে লাগে, ডিএনএ পলিমারেজ 1 2 3। তো দেখো আমাদের কাজটা শুরু করলো কে? 3। কাজটা শেষ করবে কে? কাজটা শেষ করবে 1 আর 2। ঠিক আছে, কাজটা শুরু করলো 3, কাজটা শেষ করবে কে? 1 আর 2। ঠিক আছে, মানে ওই যে ক্লাসের 1 নাম্বার 2 নাম্বার বাচ্চা 3 নম্বর বাচ্চাকে, মানে যার রুল 3 পরে বলছে যা তুই শুরু কর, ফাইনাল টাচ আমরা দিতেছি। কেন এই কথা বললো? যে শেষ ভালো যার সব ভালো তার, ওরা চায় শেষটা ভালো হোক, তাই ফার্স্ট বই আর সেকেন্ড বই শেষের কাজটা করবে, থার্ড বয়কে দিয়ে কাজটা শুরু করাইলো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন আসো অটোমেটিক এন্ড শেষ। হ্যাঁ, ওই যে অটোমেটিক বলতে কাজটা শুরু করে দিয়েছিল ডিএনএ পলিমারেজ 3। এখন প্রক্রিয়াটা অটোমেটিক চলতে থাকবে যতক্ষণ প্রয়োজন। ঠিক আছে, এখন শেষের দিকে কি হবে? ওই যে শেষের দিকে বললাম না যে তুমি তো ডিএনএ তৈরি করতেছো, ডিএনএ পলিমারেজ দিয়ে কাজ শুরু করলা, এই আরএনএ প্রাইমারটা থাকলে সমস্যা না, এটা তো মূলত একটা আরএনএ, এটা তো মূলত একটা আরএনএ। আরএনএ প্রাইমারটা শেষের দিকে কখন শেষ হবে? যখন তুমি আরএনএ প্রাইমারকে সরাই নিবা। ঠিক আছে, যখন তুমি আরএনএ প্রাইমারকে সরিয়ে নিবা। বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো এখন লিডিং আর লেগিং স্ট্র্যান্ড। মূলত লিডিং স্ট্র্যান্ডটা হলো যার যে 3 প্রাইমটা, এরা মূলত, আচ্ছা এখানে এর দিয়ে রাখছি, আরেকটা কথা লিখতে হবে। লিডিং আর লেগিং স্ট্র্যান্ড হলো নতুন সৃষ্টি হওয়া স্ট্র্যান্ডগুলো, ওই যে সম্পূরক স্ট্র্যান্ড দেখছিলাম, এই যে এই দুইটা নতুন তৈরি হয়েছে না, এগুলো তো পুরাতন, এগুলো তো পুরাতন ডিএনএ থেকে আসছে। নতুন এরা দুইজন তৈরি হয়েছে না, তো এরা দুইজনের মধ্যে একজন হবে লেগিং আর একজন হবে লিডিং। তো লিডিং কে হবে? যে তার 3 প্রাইমটা হলো ফর্কের দিকে। ফর্ক কি? ফর্ক হলো এই জায়গাটা, যেখানে আইসা তোমার আগের ডিএনএটা 2 ভাগে বিভক্ত হয়েছিল। তো যার 3 প্রাইমটা, দেখো এটার 3 প্রাইমটা হলো এই যে 3 প্রাইম, এই যে 3 প্রাইম,
এটার থ্রি প্রাইমটা হলো ফর্কের দিকে, তো এটা হলো লিড করতেছে, লিডিং স্ট্র্যান্ড। এটা হলো লেগিং স্ট্র্যান্ড, যার থ্রি প্রাইমটা ফর্ক থেকে দূরে। আবারও শোনো, যার থ্রি প্রাইমটা ফর্ক থেকে দূরে সে হলো লেগিং স্ট্র্যান্ড, আর যার থ্রি প্রাইমটা ফর্কের দিকে তার তার নাম হলো লিডিং স্ট্র্যান্ড। ঠিক আছে, এই যে আমি এখানে লিখলাম না, তোমরা লিখে নিবে, এগুলো নতুন তৈরি হওয়া স্ট্র্যান্ডগুলোর নামকরণ করা হয়েছে লিডিং আর লেগিং। ঠিক আছে, যে নতুন তৈরি হওয়া স্ট্র্যান্ডগুলোর নামকরণ করা হয়েছে লিডিং আর লেগিং। লিখে ফেলি, তোমরা তো পাবলিক ভুলে যাবা। নতুন স্ট্যান্ড, ঠিক আছে। আচ্ছা, নতুন স্ট্যান্ড। এখন আসো, লিডিং স্ট্যান্ডে ওই যে প্রাইমারগুলো যুক্ত হয় ওইগুলো জোড়া জোড়ায় থাকে। জোড়া জোড়ায় বলতে এইভাবে থাকে, এইভাবে, এই যে, ঠিক আছে। দেখো, লিডিং স্ট্যান্ডে জোড়ায় জোড়ায় থাকে নিরবচ্ছিন্ন। নিরবচ্ছিন্ন বলতে এখানে কোনো গ্যাপ নাই, এইখানে এই জায়গায় কোনো গ্যাপ নাই, এই জায়গায় কোনো গ্যাপ নাই, একটার পর একটা, একটার সাথে একটা লাগানো আছে, এই থেকে এই থেকে এই, একটার সাথে একটা লাগানো, এটা জোড়ায় জোড়ায় লাগানো আর নিরবচ্ছিন্ন ভাবে লাগানো। ঠিক আছে, কোনো বিচ্ছিন্নতা নাই এদের মধ্যে। কিন্তু আমাদের লেগিং স্ট্র্যান্ড যেটা, ওইটা হলো কি জোড়াবিহীন, এটা হলো জোড়াবিহীন নিরবচ্ছিন্ন নয়। তো জোড়াবিহীন নিরবচ্ছিন্ন নয় বলতে এরকম থাকে আর কি। দেখো, এই যে, এই যে, এই যে, এই যে, দেখো এখানে কিন্তু ছিদ্র ফাঁকা আছে। ঠিক আছে, তার মানে এরা বিচ্ছিন্ন হয়ে আছে, নিরবচ্ছিন্ন নয়। এই যে নিরবচ্ছিন্ন নয়, জোড়াবিহীন, জোড়ায় জোড়ায় নাই, এই যে আলাদা আলাদা আছে। ঠিক আছে, আলাদা আলাদা, এখানে যুক্ত নাই, আলাদা আলাদা আছে, আর বিচ্ছিন্ন আছে যেহেতু, তাই নিরবচ্ছিন্ন নয়। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। পরবর্তীতে যাই। তো আমাদের তো আরএনএ প্রাইমার সরিয়ে দিয়ে আমরা প্রায় আমাদের কাজটা শেষ করে দিলাম, মানে ডিএনএ প্রতিলিপন। তো ডিএনএ পলিমারেজ 1 ছিল না, ও কি করে জানো? ওই যে আমরা বলছি না আরএনএ প্রাইমারকে সরিয়ে দিতে হবে কাজ শেষ করতে হলে। এই যে এখানে বলছি না, যে যখন আমরা প্রতিলিপন বা রেপ্লিকেশন শেষ করব তখন আরএনএ সরাই দিব, আরএনএ প্রাইমারটাকে সরাই দিব। কারণ কি, আমি ডিএনএ প্রতিলিপন করতেছি ভাই, এখানে আরএনএ কেন থাকবে? তো এই যে আরএনএ কে সরায় দেয়, আরএনএ কে সরাইয়া ডিএনএ কে বসায় দেয় কে? আরএনএ কে সরাইয়া ডিএনএ কে বসায় দেয় ডিএনএ পলিমারেজ 1। এই যে প্রতিস্থাপন মনে একবার, ঠিক আছে, ডিএনএ পলিমারেজ 1। আচ্ছা, প্রতিস্থাপন বলতে ওই যে সিঙ্গেল বন্ড বোঝাইতো আমাদের জৈব রসায়নে। ঠিক আছে, তো এটা দ্বারা মনে রাখতে পারো, প্রতিস্থাপন বলতে একটা বন্ড থাকলে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, জৈব যৌগে দেখতাম। তো ওই যে একটা বন্ড দিয়ে এক মনে রাখতে পারো, ডিএনএ পলিমারেজ 1। ঠিক আছে, আচ্ছা, আমাদের জৈব রসায়নে প্রতিস্থাপন বিক্রিয়া দিত কারা? যাদের একটা বন্ড থাকতো, মানে এলকেনরা বা এলকাইল মূলক, সরি এলকাইল হ্যালাইড। তো এখানে এটা দ্বারা মনে রাখবা যে এই যে একটা বন্ড দ্বারা মনে রাখবা ডিএনএ পলিমারেজ 1। ঠিক আছে, আশা করি বুঝছো। এখন হলো লাইগেজ। লাইগেজ হলো কি, কি সংযুক্ত করে, কি করবো? লাইগেজ হলো লাগাই দেয়। লাইগেজ কি করে লাগায়, কি জোড়া লাগায়? ওই যে তোমার ভাঙ্গা টাঙ্গা জিনিসপত্র ছিল না, ওইগুলাকে জোড়া লাগায়। এখন কাহিনী আছে এখানে, আমি বলছি না যে তোমার লেগিং স্ট্যান্ডটা এরকম থাকে বলছি না, লেগিং স্ট্যান্ডটা এরকম থাকে বলছি না। তো এর মাঝে যে এই ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা, এগুলা হলো কি? এগুলা হলো ওকাজাকি খণ্ড। ফাঁকা জায়গা বা খণ্ড বলে এগুলাকে, খণ্ড। এগুলা কি? ওকাজাকি, ওকাজাকি, ওকাজাকি খণ্ড। ঠিক আছে, এই ফাঁকা জায়গাগুলোকে বলে ওকাজাকি খণ্ড। এই ওকাজাকি খণ্ডগুলোকে জোড়া লাগায় হলো লাইগেজ। ঠিক আছে, ওকাজাকি খণ্ডকে জোড়া লাগায়, এই যে লাগায় লাইগেজ, লাগায় লাইগেজ, লাগায় লাইগেজ, কি লাগায়? ওকাজাকি খণ্ডকে জোড়া লাগায়। এখানে লাইগেজ এনজাইম লাগিয়ে বসে থাকে, এই যে এখানে লাগিয়ে বসে থাকে, যে লাগাও, জোড়া লাগাও, এই যে। ঠিক আছে, আমাদের লেগিং স্ট্র্যান্ড কিন্তু জোড়াহীন ছিল। ঠিক আছে, তো এই জোড়াহীন জায়গাগুলোতে ওকাজাকি, জোড়াহীন জায়গাগুলোকে ওকাজাকি খণ্ড বলে। আর ওকাজাকি খণ্ডকে জোড়া লাগায়, মানে প্রত্যেকটা প্রাইমারের সাথে জোড়া লাগায় কি? আমাদের লাইগেজ, এই যে লাগায়, লাইগেজ লাগায়। তো লাইগেজ মূলত কোনটা? এখানে এই যে এই জায়গাটা হলো লাইগেজ। ধরো একটা এনজাইম এখানে লাগা এই প্রাইমার গুলাকে একসাথে লাগাই দিছে, জোড়া লাগাই দিছে। আশা করি বুঝছো। শেষ আমাদের সব। এখন হলো কাজ শেষে এনজাইম ডিসকানেক্টেড হয়ে যায়। এনজাইম বা রেপ্লিজম, এই এনজাইমগুলোকে রেপ্লিজম বলে আমরা শুরুতে দেখছিলাম। ডিসকানেক্টেড হয়ে যায় মানে কাজ শেষ। এখন এনজাইম থেকে কি করবে? আসলে কাজ শেষ না, ধাপ 3 রয়েছে আমাদের। ধাপ 3-এ ডিএনএ পলিমারেজ 3টা হলো প্রুফ রিডিং করে, যে দেখতে থাকে কোনো সমস্যা আছে কিনা। আমার কথাগুলো শুনুন, কথাগুলো অনেক ইম্পর্টেন্ট, বইয়ের লাইনগুলা। ডিএনএ পলিমারেজ 3 প্রুফ রিডিং করে, যদি দেখে কোনো সমস্যা, সমস্যা দেখলে, সমস্যা দেখলে আগাইতে পারে না। এই যে ডিএনএ পলিমারেজ 3 সমস্যা দেখলে আগাইতে পারে না। ঠিক আছে, এখন বলবা ও আগাইলেই কি না আগাইলেই কি? এই পাবলিক ভুলে গেছো? বলছিলাম না ওই তো কাজ শুরু করে, ডিএনএ পলিমারেজ 3 কাজ শুরু করে। তো ডিএনএ পলিমারেজ 3 যেহেতু কাজ শুরু করে, ও যদি আগাইতে না পারে তাহলে কি তোমার কাজ আগাইবে? না, কাজ আগাবে না। তো যদিও মানে ও সমস্যা প্রুফ রিডিং করে, সমস্যা দেখলে আগাইতে পারে না, তার মানে সমস্যার সমাধান করে। এবং সমাধান কইরাও যদি অবশিষ্ট কোনো সমস্যা থাইকা যায়, অল্প ছোটখাটো কোনো সমস্যা থাইকা যায়, এই যে 1 আর 2 সেই সমস্যার সমাধান করে। ঠিক আছে,
মানে এরা অবশিষ্ট সমস্যার সমাধান করে। অবশিষ্ট সমস্যার সমাধান। এখন অনেকে বলবা যে আমি আগে থেকে খাতায় লিখে রাখছি, আমি কি পারি না? তোমরা যা কিছু ভাবতে পারো। আমি ভাবছি যে দেখো আমার ভিডিওটা অলরেডি 30 মিনিট হয়ে গেছে, আমি ভাবছি আমি যত কম সময় শেষ করতে পারি। আচ্ছা, এই যে আমি লিডিং স্ট্যান্ড আর লেগিং স্ট্যান্ড দেখাইতে গেছিলাম। দেখো এই যে লিডিং আর লেগিং নামকরণ হবে নতুন যে স্ট্যান্ডগুলো তৈরি হয়েছে সেগুলা থেকে, ঠিক আছে? তো আমার আমি বলছিলাম লিডিং স্ট্যান্ড কোনটা, দুইটার মধ্যে কোনটা লিডিং স্ট্যান্ড? যেইটা এই যে ফর্ক তৈরি হয়েছে না এখানে, ফর্ক, এই যে ফর্ক ওয়াই আকৃতি তৈরি হয়েছে না, এই ফর্কের দিকে যে আসতে থাকবে, যে এই দুইটা তো নতুন, দুইটার মধ্যে যেইটা ফর্কের দিকে আসতে থাকবে মানে 3' যেটা থাকবে ফর্কের দিকে, সেইটাই হলো লিডিং। এটা হলো লিডিং স্ট্যান্ড, ঠিক আছে? আর এটা হলো লেগিং স্ট্যান্ড। এই দেখো লেগিং স্ট্যান্ডে আমি কিন্তু ফাঁকা ফাঁকা রাখছি, ফাঁকা ফাঁকা মানে জোড়াহীন, আর লিডিং স্ট্যান্ডটা কিন্তু জোড়া লাগানো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আর এগুলো কেমনে নামকরণ করলাম, 5', 3'। দেখো এইটা যারে দেখে তৈরি হয়েছে সেইটা হলো 3' এই সাইডে, আর 5' হলো ওই সাইডে, মানে ওই যে এই দড়িটা আর কি, এই যে এটা একটু খাতায় দেখি, এই যে এই যে এই যে এই যে এটার সাথে সাথে গিয়ে আমি দেখছি যে এটা 5', মানে এইটা 3' হলে ওই মাথা হবে 5'। তাহলে এর এই স্ট্যান্ডটার ঠিক উল্টা তৈরি হবে এটা, এটার 3' এখানে তাই এটার 5' এখানে, এইটার 5' এখানে তাই এটার 3' এখানে, ঠিক আছে? মানে বাম সাইড ডাইন সাইডের কথা বলতেছি, এর বাম সাইডে আছে 3', আর এর বাম সাইডে 5' থাকবে। এর বাম ডাইন সাইডে আছে 5', তাই এর ডাইন সাইডে থাকবে 3'। সেই নিচেরটা দেখো যে এর বাম সাইডে আছে 3', মানে এর বাম সাইডে আছে 5', তাই এর বাম সাইডে হলো 3', এর ডান সাইডে হলো 3', এই যে 3', তাই এর ডান সাইডে হলো 5', মানে উল্টা তৈরি হবে। এইভাবে আমি মার্কিং করছি, এইভাবে তোমাদেরও করতে হবে। আশা করি বুঝতে পারছো। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তবে অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। যদি বুঝিয়ে দেখো জানাইও।